একজিমা আপনারা প্রত্যেকেই শুনেছেন। জীবনের কোনো না কোনো দশায় গোটা পৃথিবীর প্রায় 25% মানুষ কখনো না কখনো কোনো না কোনো বয়সে একজিমার শিকার হয়েছে। বিশেষত শিশুরা এ রোগে মারাত্মকভাবে আক্রান্ত হয়। এই রোগের লক্ষণ যদি আপনি দেখেন যে কোনো জায়গায় আপনার স্ক্র্যাচ বা চুলকানি শুরু হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে একজিমা হচ্ছে। তাহলে একজিমাকে এই যে একটা লাইনে ট্যাগ লাইন দিলাম, এই ট্যাগ লাইনের মধ্যে একজিমার সারা বৃত্তান্ত কিন্তু লুকানো আছে। বিস্তারিত আলোচনা করব। এত ভোগার পরেও মানুষ এখনো অবধি জানে না যে একজিমা কি, কেন হয় এবং কি করে এর ম্যানেজমেন্ট করতে হয়। একজিমার মূল যে লক্ষণাবলী: শুষ্ক চামড়া, ক্র্যাকড স্কিন, ইচিং বা চুলকানি, ইনফ্লামেশন বা প্রদাহ, মামড়ি পড়া বা স্কেলি ইরাপশন, পেন, কখনো কখনো ডিসচার্জ, রেডনেস বা কালার চেঞ্জ, সব মিলিয়ে একজিমা। তাহলে আসুন বন্ধু, আজ আমরা যে চর্মরোগের বিষয় নিয়ে আলোচনা করব, বহু চর্চিত, বহু মানুষের রিকোয়েস্ট, সেই টপিকস নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। যে চ্যানেল থেকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, সেই চ্যানেলের নাম ডক্টর M.K. রয় হোমিওপ্যাথ, আর আমি আপনাদের প্রিয় সঙ্গী ডক্টর M.K. রয়। এত ভোগার পরেও মানুষ কিন্তু জানে না যে একজিমা কি। বন্ধু, মডার্ন মেডিসিন বলে যাকে আমরা চিনি, অর্থাৎ অ্যালোপ্যাথ মেডিসিন, এই অ্যালোপ্যাথ মেডিসিনে ডাক্তারবাবুরা বলে থাকেন ইট ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ, অর্থাৎ এই রোগ জীবনে কখনো ভালো হয় না। তাই মানুষ ভালো হওয়ার আশাও একটা পর্যায়ে গিয়ে ছেড়ে দেয়। কিন্তু আমরা হোমিওপ্যাথরা আশ্বস্ত করছি আপনাকে যে একজিমা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে, সঠিক হোমিওপ্যাথি ট্রিটমেন্টে চিরতরে খুব শীঘ্রই আরোগ্য লাভ করানো যায়। এটা হোমিওপ্যাথির দাবি। তো আসুন, আলোচনা শুরুর আগে পয়েন্ট আকারে আজকে একজিমার A to Z, যা আজকের এই ভিডিও যদি আপনি মন দিয়ে শোনেন, যদি কোনো স্কিপ না করেন, তাহলে একজিমা সম্পর্কে সম্যক ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। খুব ধীরে ধীরে পয়েন্ট আকারে শ্রেণীবদ্ধভাবে আজকের আলোচনাকে আমি আজকে শেষ করব। তাহলে একজিমা কি? হোয়াট ইজ একজিমা? একজিমাকে আমরা ডার্মাটাইটিস বলেও জানি, অর্থাৎ ডার্মা মানে হচ্ছে স্কিন বা উপরের লেয়ার, ডার্মিস লেয়ার, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। অর্থাৎ ডার্মিস বা উপরের লেয়ারের যদি ইনফ্লামেশন হয়, উপরের লেয়ারে কি আছে? স্কিন। তাহলে স্কিনের যদি ইনফ্লামেশন হয় তাকে আমরা বলবো ডার্মাটাইটিস বা একজিমা। এর আরও একটা নাম হচ্ছে অ্যাটপিক ডার্মাটাইটিস বা অ্যাটপিক স্কিন ডিজিজ। এই অ্যাটপিক স্কিন ডিজিজ খুবই কমন, বহুল চর্চিত, সব সময় পাওয়া যায়। যখন আমরা একজিমার ক্লাসিফিকেশন করব, প্রকারভেদ করব, তখন আমরা এই সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করব। তাহলে বলছিলাম যে একজিমা কি? একজিমা হচ্ছে স্কিনের একটি ইনফ্লামেশন বা স্কিনের একটি প্রদাহ, যে প্রদাহের জন্য ওই এরিয়া যেখানে এই প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তার কালার চেঞ্জ হয়। কারণ ইনফ্লামেশনের একটা শর্তই হচ্ছে কালার চেঞ্জ। সেটা রেডিশ হতে পারে, ব্ল্যাকিশ হতে পারে, পার্পল কালার হতে পারে। সেটা স্কিনের থেকে একটু এলিভেটেড হতে পারে, অর্থাৎ একটু উঁচু হতে পারে। সেখানে রাফ স্কিন, ড্রাই স্কিন, ক্র্যাকড স্কিন, অর্থাৎ ফেটে ফেটে যায়, ঠিক আছে, পিম্পুলার হতে পারে একদম ঘামাচির মতন, অথবা ভেসিকুলার হতে পারে, অথবা ওখানে জলযুক্ত, অথবা পাস্টিউলারও হতে পারে, পুঁজযুক্ত, মামড়ি পড়ে, সব মিলিয়ে ব্যথা থাকে, সব মিলিয়ে একজিমা। তাহলে আমরা একজিমা বুঝতে পেরেছি। এখন প্রয়োজন হচ্ছে যে একজিমা কেন হয়।
দেখুন বন্ধু, আমাদের যেমন দেহের আবরণকে আমরা জামা দিয়ে ঢেকে রাখি, অর্থাৎ যাবতীয় নোংরা, যাবতীয় পলিউট্যান্ট আমাদের জামায় এসে লাগে, তাই সেই জামাকে ভেদ করে আমার স্কিনে সেই বাইরের বাতাসের পলিউট্যান্ট, বাইরের পলিউট্যান্ট আমাদের জামাতে আটকে যায়, ভিতরে যায় না, তাই না? তাই জামাকে বারবার ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। ঠিক একইভাবে আমাদের গোটা দেহের উপরে যে স্কিন আছে, ডার্মিস লেয়ার আছে, সেই ডার্মিস লেয়ার আমাদের হিটকে, এয়ারকে, সানলাইটকে, কোনো কন্ট্যাক্টকে, কোনো পাশাপাশি কোনো সংক্রমণকে, ভাইরাসকে, ব্যাকটেরিয়াকে, ফাঙ্গাসকে, সমস্ত কিছুকেই কিন্তু, রোদকে, জলকে, বৃষ্টিকে, সমস্ত কিছুকে সহন করতে হয় এই ডার্মিস লেয়ারে বা স্কিন লেয়ারে। স্কিন লেয়ারে আমরা সব কিছু সহ্য করি জন্যে আমাদের যে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বা আবরণ আছে সেগুলো ইনট্যাক্ট থাকে। তাহলে এই যে বাইরের এত ঘাত প্রতিঘাত, এত কিছু পলিউটেন্ট, ইরিটেন্ট আমাদের স্কিনে এসে লাগে জন্য আমাদের স্কিন ইনফ্ল্যামেশন তৈরি হয়। তাহলে আমাদের প্রথম কি করতে হবে? আমাদের এই স্কিনকে রক্ষা করতে হবে। কি করে এই স্কিনকে আমরা রক্ষা করব সে ব্যাপারে আমরা সম্যক আলোচনা করছি। তাহলে আমরা এবার দেখে নিই যে এক্সিমা বুঝবো কেমন করে। আমি আগেই বলেছি যে যে লক্ষণাবলীগুলো দেখলে আপনি এক্সিমা বুঝতে পারবেন, সেই লক্ষণাবলীগুলো এখানে থাকবে। এই লক্ষণাবলীগুলো হয় কেন? দেখুন, এর জন্য বিভিন্ন কারণ আছে। বিভিন্ন কারণের জন্য আমাদের এই এক্সিমা বা ইনফ্লামেশন বা ডার্মাটাইটিস বা অ্যাটপিক ডার্মাটাইটিস বা অ্যাটপিক স্কিন ডিজিজ তৈরি হয়। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স অর্থাৎ আমাদের যে জিন আছে, সেই জিন আমাদের শরীরকে রক্ষা করে, কিন্তু কখনো কখনো জিনের আবার মিউটেশন ঘটে। যে জিনগুলো এই বাইরের পলিউট্যান্ট দ্বারা, ইরিটেটিং সাবস্টেন্স দ্বারা আক্রান্ত হয়, তো সেই জিনটার, সেই পার্টিকুলার জিনগুলি অথবা জিনটির মিউটেশন ঘটার জন্য সে ওভার অ্যাক্টিং শুরু করে। সে নিজে অন্যান্য জিনকে বা শরীরের সমস্ত ইমিউনিটিকে রক্ষা করার পরিবর্তে সে নিজেই সক্রিয় ভূমিকা গ্রহণ করে ওই ডিফেন্স করার জন্য ওই অ্যালার্জেনগুলোকে এবং ইরিটেন্টগুলোকে ডিফেন্স করে, যাতে ওরা প্রবেশ করতে না পারে। তাহলে এই যে ডিফেন্সিং মেকানিজম, এই ডিফেন্স করার জন্য ওই পার্টিকুলার এরিয়াতে যে জিনগুলো থাকে, মিউটেটেড জিন, সেই জিনগুলো কি করে? ওভার অ্যাক্টিং শুরু করে। তার ফলে ওই জায়গাটা রেডিশ হয়, ইনফ্লামেশন হয়, পেন হয়, ক্র্যাকড হয়, ড্রাই হয়। জেনারেলি দেখা গেছে যে বংশগতিতে বা হেরিডিটিতে যদি বাবা মা, মা মাসি, কাকা জ্যাঠা পিসি এদের যদি স্কিন ডিজিজ বা এক্সিমার হিস্ট্রি থেকে থাকে, তাহলে সেই অপত্য কোষে বা সেই সন্তান সন্ততিতে এক্সিমার প্রবণতা বেড়ে যায়। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে ইমিউন ডিসফাংশনিং। ইমিউনিটির ডিসফাংশন হয়। আমরা ইমিউনিটি মানে জানি, ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা। এক্সিমার ক্ষেত্রে কি ঘটে? এক্সিমার ক্ষেত্রে যে ইমিউনিটি পাওয়ার থাকে, সেই ইমিউনিটি পাওয়ার ব্যারিয়ার তৈরি করে, স্কিনের উপর ব্যারিয়ার তৈরি করে, একটা প্রাচীর বা একটা দেওয়াল তৈরি করে, যে প্রাচীর বা দেওয়ালের জন্য ইরিটেন্ট বা পলিউটেন্ট বা অ্যালার্জিক সাবস্টেন্স ভিতরে ঢুকতে পারে না। কিন্তু কখনো কখনো হয় কি, কখনো কখনো ইমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ হওয়ার জন্য সে ওই জায়গার ব্যারিয়ারগুলোকে নষ্ট করে ফেলে ওভার অ্যাক্টিভ হওয়ার ফলে। তার ফলে ওই জায়গা দিয়ে পলিউটেন্ট, ইরিটেশন, অ্যালার্জিক সাবস্টেন্স ইনভেড করে আমাদের স্কিনের মধ্যে। তার ফলস্বরূপ সেখানে চুলকায়, র্যাশ তৈরি হয়, ফুলে ওঠে, মামড়ি পড়ে, রস গড়াতে পারে, কালার চেঞ্জ হতে পারে, ঠিক আছে না, হিট তৈরি হতে পারে, ব্যথা হতে পারে, জ্বালা হতে পারে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইমিউন সিস্টেম যদি ব্রেকডাউন হয়ে যায়, ডিসফাংশন হয়, কাজ যদি সঠিকভাবে না করে, তাহলে কিন্তু অ্যালার্জি বা এক্সিমা হতে পারে। এটাও একটা কারণ।
নেক্সট যে কারণের কথা আমরা বলব, এনভায়রনমেন্টাল, প্রকৃতিগতভাবে। দেখুন, আমরা যে প্রকৃতিতে বিচরণ করছি সেই প্রকৃতিতে প্রচুর পলিউটেন্ট রয়েছে। সেই পলিউটেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্টে যদি আমরা অর্থাৎ আমার স্কিনের যে কোনো পার্ট যদি এসে যায়, তাহলে সেই পলিউটেন্টগুলো দ্বারা আক্রান্ত হয়। ঠিক আছে? যেমন ধরুন, যে পলিউটেন্টে আক্রান্ত হতে পারে সেটা হচ্ছে ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া। কেমিক্যালের মধ্যে আছে সিমেন্ট, বিভিন্ন ডাই বা রং, বিভিন্ন সিনথেটিক জিনিস, বিভিন্ন সলভেন্ট। ঠিক আছে না? এগুলো হচ্ছে কেমিক্যাল পার্ট থেকে আসতে পারে। এছাড়া রয়েছে কিছু ফুড। জেনারেলি ফুডে এক্সিমা হয় না বা অ্যালার্জি হয় না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু ফুড আছে যে ফুডগুলো অ্যালার্জিক রিয়াকশন করে। যার মধ্যে প্রথমেই যার কথা মনে পড়ে সেটা হচ্ছে ডিম, সেলফিশ অর্থাৎ কাঁকড়া, বোয়াল মাছ, চিংড়ি মাছ, বেগুন। এছাড়া আছে গম বা গম জাতীয় জিনিস, সয়াবিন বা সোয়া প্রোডাক্ট। হ্যাঁ, আরও কিছু খাদ্যদ্রব্য আছে যে খাদ্যদ্রব্যগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে এসে পড়ে। এছাড়া কি আছে? প্রচণ্ড আর্দ্রতা, হিউমিডিটি, খুব বেশি হিউমিডিটি অথবা কম হিউমিডিটি, প্রচণ্ড হিট অথবা প্রচণ্ড কোল্ড, প্রচণ্ড সোয়েটিং বা ঘাম। ঠিক আছে না? এই সব কারণগুলো কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে এসে পড়ে। এছাড়া আছে ডাস্ট মাইটস, এছাড়া আছে পোলেন বা ফুলের রেণু। হ্যাঁ, এগুলোও কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল কজের মধ্যে এসে পড়ে। এছাড়া আছে ডিটারজেন্ট, সোপ, শ্যাম্পু, উলের জিনিস, ফেব্রিক্সের জিনিস, সিনথেটিক জিনিস। এই সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল ডার্মাটাইটিস বা এনভায়রনমেন্টাল এক্সিমা। নেক্সট যে কজের কথা বলবো, কারণের কথা বলবো, সেটা হচ্ছে ড্রাই স্কিন। অনেক সময় হয় কি, প্রচণ্ড শীতকালে যখন হাইড্রেশন কমে যায়, আমাদের জল পান করা কম হয়, ঠিক আছে, সেই সময় চামড়া খুব শুষ্ক হয়ে যায়। চামড়া শুষ্ক যদি হয়ে যায়, যদি হাইড্রেট ঠিক না থাকে, যদি ময়েশ্চার না থাকে স্কিনের মধ্যে, তাহলে কিন্তু বাইরের অ্যালার্জেনের আক্রমণ বা ইরিটেন্টের আক্রমণ বেড়ে যায়। তার ফলে আমাদের এক্সিমা বা স্কিন ডিজিজ বা ডার্মাটাইটিস বা অ্যাটপিক স্কিন ডিজিজ হতে পারে। নেক্সট, ক্লাইমেট বা ওয়েদার চেঞ্জ। খুব ঘন ঘন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্ট ওয়েদার চেঞ্জ। এত গরম যে জলীয় বাষ্পের ভাগ একদম কমে গেছে, এত সোয়েটিং হচ্ছে যে আপনার শরীর ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকছে। কভার্ড পার্ট, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ বেড়ে যায় অন্ধকার জায়গায়, স্যাঁতসেঁতে জায়গায় না। এগুলো কিন্তু ওয়েদারের তারতম্যের কারণে আমাদের শরীরে এক্সিমা হতে পারে। এছাড়া কিছু মাইক্রোবস আছে, যেমন ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এদের কারণে হতে পারে। এছাড়াও অনেক বড় কারণ যেটা, সেটা হচ্ছে হরমোনস। আমাদের শরীরে প্রচুর হরমোন আছে, বিশেষত ফিমেলদের, মহিলাদের যে হরমোন আছে, সেই হরমোনের তারতম্যের জন্য এই এক্সিমা বা অ্যাটপিক ডার্মাটাইটিস হয়ে থাকে। যেমন যখন প্রেগনেন্সি পিরিয়ড আসে, যখন মেনস্ট্রুয়েশন বা মাসিক স্রাব হয়, অথবা যে সময় মায়েরা তার সদ্যজাত শিশুকে দুগ্ধ পান করায়, ল্যাকটেটিং পিরিয়ড, সেইগুলোতে হরমোনের প্রচণ্ড আধিক্যতা বেড়ে যায়। এই হরমোনের ইমব্যালেন্স বা আধিক্যতার জন্য কিন্তু অনেক সময় এক্সিমা বা ডার্মাটাইটিস হতে পারে বা অ্যাটপিক ডার্মাটাইটিস হতে পারে। এছাড়া যে ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। আপনার প্রচণ্ড মানসিক দুশ্চিন্তা আছে, আপনার ঘুম চলে গেছে, আপনি প্রচণ্ড চিন্তাগ্রস্ত, তাই না? সেই সময় বিশেষ কিছু হরমোন রিলিজ হয়, যে হরমোনগুলোর রিলিজের জন্য, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ঘুম না হওয়ার জন্য আমাদের যে স্কিন ডিজিজ আছে অর্থাৎ এক্সিমা আছে, সেই এক্সিমাগুলো কিন্তু বেড়ে যায়। এছাড়া সিগারেট স্মোকিং, অ্যালকোহলিজম অর্থাৎ মদ্যপান করা,
এই সব নানান কারণের জন্য কিন্তু আমাদের এক্সিমা ডেভেলপ করে। তাহলে এই যে কারণগুলো আমরা শুনলাম, আমাদের প্রথমেই যেদিকে নজর দিতে হবে যে এই কারণগুলোকে যদি আমরা দূর করতে পারি, এই কারণগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি, এই কারণগুলোকে যদি আমরা আমাদের জীবনে আসতে না দিই, তাহলে কিন্তু আমাদের এক্সিমা হবে না। এবং যদি হয়ে থাকে, এই কারণগুলোকে যদি আমরা দূর করে ফেলি, তাহলে কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমাদের এক্সিমা কমে যাবে। এই এক্সিমা কমার জন্য দু ধরনের পদ্ধতি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা ব্যবহার করেন। একটা হচ্ছে এক্সটার্নাল, বাইরে থেকে মলম, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন। সেকেন্ড হচ্ছে ইন্টারনাল, ওষুধপত্র। তাহলে এক্সটার্নাল ইউজ তো করেই, কখনো কখনো আলট্রাভায়োলেট হিট দিয়েও কিন্তু এই এক্সিমাকে ঠিক করা হয়। কিন্তু আমরা হোমিওপ্যাথরা আমরা কিন্তু কখনোই এক্সটার্নাল ইউজ করব না। আলট্রাভায়োলেট হিট দিয়ে আমরা একে কমানোর চেষ্টা করব না। আমরা সঠিক পোটেন্টাইজ হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে রোগ লক্ষণ ভিত্তিক আমরা এর চিকিৎসা করব এবং খুব দ্রুততার সঙ্গে, খুব তাড়াতাড়ি, বিনা কষ্টে এটা কিন্তু সম্পূর্ণ কিওর হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমরা হোমিওপ্যাথরা আপনাকে আশ্বস্ত করতে পারি। এবার যে ঘটনার দিকে আমরা নজর দেব সেটা হচ্ছে টাইপস অফ এক্সিমা, অর্থাৎ কত রকমের এক্সিমা হতে পারে। ঠিক আছে, চলুন এক এক করে নাম বলার চেষ্টা করি। প্রথমেই আপনাকে যে নামটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাটপিক ডার্মাটাইটিস। খুব কমন, সাধারণত শিশুদের ক্ষেত্রেই ঘটে থাকে। আমি আগেও বলেছি, আবার বলছি যে সাধারণত শিশুরা ভোগে, কিন্তু এর অর্থ এই নয় কি বড়রা বা অ্যাডাল্টরা বা বৃদ্ধরা বা বৃদ্ধারা ভুগবে না, তা নয়। জেনারেলি 30-40 বছর বয়সের মধ্যেই সাধারণত ডার্মাটাইটিস বা এক্সিমা হয়। তবে যদি কারোর এক্সিমা হয়, টিল ডেথ, মৃত্যুর আগের দিন অবধি কিন্তু এক্সিমা থাকতে পারে, ইফ ইট ইজ আনট্রিটেড প্রপারলি। যদি আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সঠিকভাবে না করেন, অ্যালোপ্যাথি মোড অফ ট্রিটমেন্ট যদি আপনি চান বা অন্যান্য কোনো পদ্ধতিতে যদি আপনি একে সারাতে চান, তাহলে শৈশবে শুরু হওয়ার এক্সিমা আপনার মৃত্যুর আগের দিন অবধি কিন্তু থাকতে পারে। এ ব্যাপারে আপনাকে খুব সজাগ থাকতে হবে। তাহলে প্রথম বলছিলাম অ্যাটপিক ডার্মাটাইটিস বা এক্সিমা। এর লক্ষণাবলীগুলো কি আছে? এর লক্ষণাবলীগুলো আছে যে জায়গাটা ড্রাই হয়ে যায়, ফাটা ফাটা হয়ে যায়, খুব শুষ্ক থাকে, প্রচণ্ড চুলকানি থাকে, চুলকাতে চুলকাতে জায়গাটা লাল হয়ে যায়, চুলকাতে চুলকাতে জায়গাটা ইরাপশন বা স্কিন লেভেল থেকে এলিভেটেড হয়ে যায় বা ফুলে ওঠে, প্রচণ্ড বার্নিং থাকে। এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন, তাহলে বুঝবেন যে এটা অ্যাটপিক ডার্মাটাইটিসের লক্ষণ। নেক্সট যে টাইপ বা ধরনের কথা বলবো, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। নাম শুনেই বুঝতে পারছি, কন্ট্যাক্ট অর্থাৎ আপনাকে এমন কিছু অ্যালার্জেন, এমন কিছু ইরিটেন্ট সাবস্টেন্সের কন্ট্যাক্টে আসতে হবে যার থেকে আপনার এই ডার্মাটাইটিস বা এক্সিমা তৈরি হবে। সেগুলো নানান জিনিস হতে পারে। সেটা আপনার সাবান হতে পারে, ওয়াশিং পাউডার হতে পারে, ডিশওয়াশ লিকুইড হতে পারে, লিকুইড সোপ হতে পারে, এমনি সোপ হতে পারে, পোলেন বা রেণু হতে পারে, বিশেষ কিছু পোকামাকড় হতে পারে, বিশেষ কিছু গাছ হতে পারে, বিশেষ কিছু কেমিক্যাল হতে পারে। আপনি যে জামা কাপড় পরছেন সেটা যদি সিনথেটিক হয়ে থাকে, সেটা যদি ফেব্রিক যুক্ত হয়ে থাকে, প্রচণ্ড ঘাম যদি হয়ে থাকে, আপনার কাছে সিমেন্টের যে কাজ করে তারা, যাদের কাছে সলভেন্টের কাজ করে তারা, যারা রঙের কাজ করে তারা, যারা জুট মিলে কাজ করে তারা, যারা কাপড়ের কারখানায় রঙের কাজ করে, কাপড়ে রং লাগায়, তারা, এরকম বিভিন্ন জন বিভিন্নভাবে এই অ্যালার্জেনের কন্ট্যাক্টে চলে আসে। এই কন্ট্যাক্টের জন্য বিশেষ কিছু কেমিক্যাল আছে, তাই না, বিশেষ কিছু ইরিটেন্ট আছে। এগুলোর কন্ট্যাক্টে এলে আপনার যে স্কিন ডিজিজ হবে বা এক্সিমা হবে তাকে আমরা বলবো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এই কন্ট্যাক্ট এক্সিমার লক্ষণ কি থাকবে? এই কন্ট্যাক্ট এক্সিমার লক্ষণ হচ্ছে প্রচণ্ড শুষ্ক থাকবে, প্রচণ্ড চুলকাবে, জায়গাগুলো ফুলে যাবে, সেখান থেকে চুলকাতে চুলকাতে রস রক্ত পড়তে পারে, সেখানে স্কেল হতে পারে অর্থাৎ আঁশযুক্ত হতে পারে, লেদারি হতে পারে, একটু চামড়ার মতন একটু ফোলা 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 হতে পারে, তার তলায় জল থাকতে পারে, ব্লিস্টার হতে পারে, জলযুক্ত ফোসকা হতে পারে, পিম্পুলার হতে পারে, ঘামাচির মতন হতে পারে।
খুব জ্বালা থাকবে, এগুলো দেখলে আমরা বুঝবো যে এটা কন্টাক্ট ডার্মাটাইটিস। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। নেক্সট যে এক্সিমার কথা বলবো বা টাইপসের কথা বলবো সেটা হচ্ছে ডিসহাইড্রোটিক এক্সিমা। ডিসহাইড্রোটিক এক্সিমা, ডিস মানে না, হাইড্রো মানে হচ্ছে জল, অর্থাৎ আপনার শরীরে যদি জলের অভাব ঘটে, তাই না, অর্থাৎ হাইড্রেটের যদি অভাব হয়, হাইড্রেশনের যদি অভাব হয়, আপনার দেহ যদি শুষ্ক হয়ে যায়, যদি ময়েশ্চার না থাকে, আপনার যদি জল আপনি পর্যাপ্ত পরিমাণে না খান, যদি হিউমিডিটি বেড়ে যায়, যদি প্রচণ্ড হিটে আপনি ঘোরাঘুরি করেন, প্রচণ্ড সান বা রৌদ্রের মধ্যে যদি আপনি ঘোরাঘুরি করেন, তাহলে আপনার শরীর ড্রাই হয়ে যাবে, জলের মাত্রা কমে যাবে, ময়েশ্চারাইজারের মাত্রা কমে যাবে। যত বেশি ময়েশ্চারাইজারের স্কিন, যত বেশি ময়েশ্চারাইজারের ভাব কমে যাবে, ড্রাই হয়ে যাবে, সেখানে স্কিন ডিজিজ তত বাড়তে শুরু করবে, এক্সিমা বাড়তে শুরু করবে। এটা হচ্ছে এক্সিমার একটা ধরন। এর মধ্যে সিমটম কি থাকবে? প্রচণ্ড চুলকানি থাকবে, জ্বালা করা থাকবে, চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে পড়বে, ঠিক আছে, জায়গাটা লাল হয়ে যাবে, জায়গাটা স্কিন লেভেল থেকে এলিভেটেড হয়ে যাবে, উঠে যাবে, পিম্পুলার থাকতে পারে, ভাস্কুলার থাকতে পারে, পাস্কুলার থাকতে পারে, ঠিক আছে, এই লক্ষণগুলো থাকবে। নেক্সট যে ডার্মাটাইটিসের কথা বলবো সেটা হচ্ছে সেবোরেহিক ডার্মাটাইটিস। সেবোরেহিক ডার্মাটাইটিস অর্থাৎ আমাদের যে সিবেসিয়াস গ্ল্যান্ড আছে, সেই সিবেসিয়াস গ্ল্যান্ডকে আক্রমণ করে। সিবেসিয়াস গ্ল্যান্ড আক্রান্ত হয়ে যে ডার্মাটাইটিস বা এক্সিমা তৈরি হয় তাকে আমরা বলবো সেবোরেহিক ডার্মাটাইটিস। জেনারেলি স্ক্যাল্পে, বগলে, হাতে, পায়ের তলায়, স্কিনের ফোল্ডে, এইসব জায়গায় এই ডার্মাটাইটিসগুলো দেখা যায়। সাধারণত এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যে এক্সিমা তৈরি হয় এটা শীতকালে বেশি দেখা যায়। বগল তালুতে, পায়ের নিচে, আর্মপিটে, আন্ডার আর্মপিটে, ঠিক আছে, ভ্যাজাইনায়, কুঁচকিতে, ফেসে, নেকে, কানের চারিপাশে, ঠিক আছে, এগুলো কিন্তু ওর খুব পছন্দের জায়গা। আর শীতকাল, উইন্টার সিজন, ঠিক আছে, এই সময় কিন্তু এগুলো বেশি হয়, প্রচণ্ড চুলকাতে রক্ত বেরিয়ে পড়ে। কম বেশি এক্সিমার সমস্ত সিমটমগুলো কিন্তু সব ধরনের এক্সিমার ক্ষেত্রে কিন্তু কম বেশি এক। নেক্সট যে ডার্মাটাইটিসের কথা বলবো সেটা হচ্ছে নিমিউলার ডার্মাটাইটিস। নিমিউলার ডার্মাটাইটিস জেনারেলি রাউন্ড শেপেড, চাকা চাকা হয়, শরীরের যে কোনো প্রান্তে হতে পারে, প্রচুর পরিমাণে হতে পারে, ঠিক আছে, প্রচণ্ড চুলকানি থাকে, জ্বালা থাকে, ব্যথা থাকে, চুলকাতে রক্ত বেরিয়ে পড়ে, ঠিক আছে, নিমিউলার ডার্মাটাইটিস বলা হয়। এই জাতীয় ডার্মাটাইটিস কিন্তু খুব কমন, সাধারণত খুব মিলিয়ারি, ওই গোল গোল হয়ে যায়, তার মধ্যে মিলিয়ারি র্যাশ, একদম ছোট ঘামাচির মতন র্যাশ হতে পারে। চুলকে দিলে ওর মাথাটা ফেটে যায়, মাথাটা ফেটে গেলে হালকা একটু রস পড়তে পারে, একটু রক্তও পড়তে পারে। এই জাতীয় এক্সিমাকে আমরা বলবো নিমিউলার এক্সিমা বা নিমিউলার ডার্মাটাইটিস। এরপরে যে ডার্মাটাইটিসের কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাটিক ডার্মাটাইটিস। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির হয়ে যাওয়া, থেমে যাওয়া, অর্থাৎ যখন যেখানকার ব্লাড সাপ্লাই যদি কমে যায়, সেই ব্লাড সাপ্লাই কমে গেলে সেখানে যদি ইচিং বা চুলকানি তৈরি হয়, ইরিটেশন তৈরি হয়, সেখান থেকে অল্প অল্প রক্ত স্কিন লেভেলে চলে আসে, সেই জায়গাগুলো চুলকাতে শুরু করে, ফুলে ওঠে, ব্যথা হয়। এই জাতীয় এক্সিমাকে বলবো বা ডার্মাটাইটিসকে বলবো স্ট্যাটিক ডার্মাটাইটিস। এবার জেনে নিই যে যদি আমাদের এক্সিমা হয় তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টর কী কী কাজ করে। যে দেখুন, এক্সিমার কঠিন কোনো রোগ নেই, কঠিন কোনো কমপ্লিকেশন নেই, শুধুমাত্র মেন্টাল একটু ডিসঅর্ডার তৈরি হয়, যখন তখন যেখানে সেখানে চুলকানি শুরু হয়ে যায়, ডাস্ট থেকে, স্যান্ড থেকে, ঘরে যদি কোনো পশু পাখি পোষেন তার ড্যান্ডার থেকে, পোলেন থেকে, খাদ্য খাবার থেকে, কেমিক্যাল থেকে, ওয়েদার থেকে, ফুলের রেণু থেকে, খাদ্য খাবার থেকে, পোশাক পরিচ্ছদ থেকে, ডিটারজেন্ট সাবান থেকে, ঠিক আছে না, মেন্টাল স্ট্রেস থেকে, অ্যালকোহল থেকে, স্মোক থেকে, অর্থাৎ জীবনের যে কোনো ক্ষেত্রে যা যা আছে সবগুলো কিন্তু এই এক্সিমাতে আপনার দেহের উপরে ক্রিয়া তৈরি করতে পারে। তাহলে আমরা এখান থেকে ম্যানেজমেন্টের পার্টে যদি এবার যাই, যে যদি একটু ম্যানেজমেন্টটা জেনে নিই যে ম্যানেজমেন্ট কী করে করবো। প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনার স্কিনকে যাতে ড্রাই না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে ফলমূল, শাক সবজি, ফলের রস, ডাবের জল, আখের রস, শরবত, এগুলোকে খেতে হবে। রেগুলার ঠান্ডা জলে আপনাকে স্নান করতে হবে।
ঘরের ওয়েদার বা টেম্পারেচার এমন রাখতে হবে যেন প্রচণ্ড ড্রাই না হয়, প্রচণ্ড ঘাম যাতে না হয়। সবসময় কটন পোশাক আশাক আপনাকে পরে রাখতে হবে। বাইরে যদি আপনি বেরোন চেষ্টা করবেন ফুল স্লিভ পরতে, পুরো, হ্যাঁ, ছেলেদের যেমন জামা থাকে পুরো স্লিভ পরার জন্য। খুব টেম্পারেচারে যাবেন না। যেখানে কোনো কেমিক্যালের কাজ করতে যদি হয়, কেউ যদি করেন, যারা এই পেশায় যুক্ত আছে তারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন, ঠিক আছে? যে খাবারগুলোতে আপনার অ্যালার্জি তৈরি হয়, ইচিং তৈরি হয়, সেগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারেন, সেই আইডেন্টিফাই করা খাবার দাবারগুলো থেকে আপনারা দূরে থাকবেন। এই ম্যানেজমেন্ট সবসময় শরীরে একটু ঠান্ডা তোয়ালে বা ঠান্ডা গামছা বা দিয়ে ভিজিয়ে মোছার চেষ্টা করবেন, হ্যাঁ, পাখার তলায় থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, ভিটামিন সি আছে এমন কন্টেন্ট খেতে হবে, দুধ খেতে হবে, জলের মাত্রা বাড়াতে হবে, রসের মাত্রা বাড়াতে হবে, যে কোনো ধরনের ফ্লুইড আপনি যদি বাড়িয়ে দেন, এগুলোর দিকে যদি আমরা নজর দিই তাহলে কিন্তু ওষুধের পাশাপাশি এক্সিমা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অবশ্যই আমরা সুন্দর সুন্দর কয়েকটা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে সর্বাঙ্গীনভাবে আলোচনা করব। আমরা যদি এই কজগুলোকে না জানি, শুধুমাত্র যদি ওষুধের উপর ভরসা করি আর ওই কাজগুলোকে যদি করেই যাই, তাহলে কিন্তু বন্ধু যত সুন্দর ডাক্তার হোক না কেন, যত ভালো ওষুধ আপনাকে দেওয়া হোক না কেন, আপনি কিন্তু রিলিফ পাবেন না। ধরুন আপনাকে এক্সিমার ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু আপনি চিংড়ি মাছ খেয়েই যাচ্ছেন, কাঁকড়া আপনি খেয়েই যাচ্ছেন, বেগুন আপনি খেয়েই যাচ্ছেন, অথচ আপনি জানেন না যে ওইগুলোতে আপনার অ্যালার্জি আছে। তাহলে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন জিনিসগুলোতে অ্যালার্জি আছে। সেই অ্যালার্জিক কন্টেন্টগুলোকে, সাবস্টেন্সগুলোকে যদি আপনি বাদ দিয়ে ওষুধ খাওয়া শুরু করেন, তাহলে দেখবেন খুব দ্রুততার সঙ্গে আরোগ্য লাভ করছেন। তাহলে যার জন্যই আজকের এই আলোচনাটা খুবই প্রণিধানযোগ্য, খুবই আপনাদের কাজে লাগবে। আপনারা টোটাল A to Z জানতে পারলেন যে এক্সিমা কাকে বলে, কেন হয়, কি কি রিস্ক ফ্যাক্টর কাজ করে, কেন হয়, বংশগতির কি কাজ আছে, ওয়েদারের কি কাজ আছে, কেমিক্যালের কি কাজ আছে, জলের কি ভূমিকা আছে, টেম্পারেচারের কি ভূমিকা আছে, আর্দ্রতার কি ভূমিকা আছে, তাই না, জিনের কি ফ্যাক্টর আছে, ইমিউনিটির কি ফ্যাক্টর আছে, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আপনারা এখান থেকে জেনে নিয়েছেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, তবে যাওয়ার আগে যে কথাটা বারবার বলি, এটা আমার অনুরোধ বা অ্যাপিল বলতে পারেন, যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন বা যাদেরকে শেয়ার করবেন, অবশ্যই আপনারা আমার এই ছোট্ট চ্যানেল ডক্টর MK রয় হোমিওপ্যাথকে সাবস্ক্রাইব করুন। আর ওখানে একটা বেল পাবেন, সেই বেলটাকে একটু পুশ করে দিন, ওটা আপনার নোটিফিকেশনের চিহ্ন। যদি আপনি বেলকে পুশ করেন তাহলে আমার নতুন ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনি সঙ্গে সঙ্গে সবার থেকে আগে ভিডিওকে দেখতে পাবেন। যদি ভিডিও ভালো লাগে, আমাকে হৌসলা বাড়ানোর জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আরও নতুনভাবে উৎসাহিত করার জন্য অবশ্যই একটা লাইক দেবেন। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। আমি বারবার আপনাদেরকে আহ্বান করি, যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবেন, এবং কি করলে ভালো লাগবে, কোথায় আমার নিজের পরিবর্তন করলে আপনাদের ভালো লাগবে, আমি বদলের জন্য তৈরি আছি। আর যদি ভালো লাগে, আরও যদি নতুন কিছু চান, তাহলে আপনারা কমেন্ট করুন, আমাকে উৎসাহ বাড়ান। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটা ভিডিওর জন্যে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। নমস্কার।